সম্ভাব্য আসামি, তো তাকে ধরা হয়েছে এবং এটি ধরার ফলে বাংলাদেশে তো বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে। অনেকের ফেসবুক বন্ধ করে দিছে, অনেকের নাওয়া খাওয়া হারাম তাই হয়ে না? গেছে। কয়েকজন ভাবির শ্বশুররা পালানোর চিন্তাও করতেছে ধরা পড়ার পরেই। হ্যাঁ, তো পুরো বিষয়টা একটু বলেন। এটার ইমপ্যাক্টটা কি? শোনেন, জি। এটা একটা ট্রাম্প কার্ড। ভারত এটা জানতো আগেই, তার আছে, এদের আগেই ধরে রেখেছিল। আচ্ছা তাই? বুঝতে পারছেন? এদের হ্যাঁ, আগেই ধরে রাখেছে। এই যে বাংলাদেশে তারা বলছে না ভারতে পালাই গেছে, ভারতে পালাই গেছে, ভারত এটাকে সিরিয়াসলি নিয়েছিল। এরা আগেই ধরে রেখেছিল, গিয়ে দেখেন ওইখানে ধরে এখন বলছে যে তারা বনগা থেকে ধরেছে। ওই ভারত থেকে যে আসামিটা পালাবে সে বনগাতে বুঝি ঘোরাফেরা করে, এতই বোকা। আর বনগা দিয়ে বুঝি এখন আসা যাবে যে লোকটা খুন করে, মানে এত বড় একটা খুনের সাথে পরিকল্পনার সাথে জড়িত, তার জানা নাই। সবচাইতে বিপজ্জনক, আমি ভারতে লিগেলও গিয়েছি, ইলিগেলও গিয়েছি, সবভাবেই গিয়েছি। এমনকি অনেকের গল্পও শুনেছি, নিজেরা তো গিয়েছি, ঠিক আছে। বনগাঁ হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ এরিয়া, ওইখানে বুঝি যাবে এত বড় আসামি, ওগুলো আমরা বুঝি। যেমন আমাদের বিচারপতি মানিককে কি করেছে, সে বুঝি কলার পাতার মধ্যে শুয়েছিল 50 লাখ টাকা নিয়ে, এটা বিশ্বাস করতে হবে? বিচারপতি মানিক কলার পাতা নিয়ে সিলেটের এক পাহাড়ের মধ্যে শুয়েছিল, বাংলাদেশে পুলিশ তাকে ধরছে। আবার দেখলাম আমাদের দরবেশ বাবা ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সহ আইনমন্ত্রী, তাকে ধরে আনলো ক্লিন শেপ এক নৌকার মধ্যে থেকে। এগুলো আমাদের বিশ্বাস করতে হবে? এগুলো যেমন ওইরকম কিছু ঘটনা আছে, হয়তো একে আগেই ধরে রেখেছিল। ভারত এটা দেখতেছে যে বাঙ্গাল কি করে, জামাত কি করে। এই দেখেন এখন ধরা পড়ার পরে আমার ভাবির পোলা, সে সম্ভাব্য না আসামি হল। শেখপুরি সাহেব, আরো একটা কারণ থাকতে পারে। তখন হয়তো তারা যে অনির্বাচিত সরকার ছিল তাদের কাছে হয়তো ফেরত দিতে চায়নি। এখন হয়তো নির্বাচিত সরকার আসছে। অনির্বাচিত সরকার, এবং তারাই তো এটা ঘটিয়েছে। মানে সে যদি এটা খুন করেও থাকে, মূলত এগুলো কারা করিয়েছে? সেই সরকারের তত্ত্বাবধানে। দেখবেন অনেক উপদেষ্টা ফেসে যাবে, জামাতের আমির ফেসে যাবে, ওই শিবিরের লোক ফেসে যাবে, ইনকালাব মঞ্চের লোকে জুমা পুমা কুমা টুমা আমার ভাবির পোলা মেয়ে অনেকগুলো ফেসে যাবে। আর কিছু না হলে তারা জানে, ওই যে বললেন না ফেসবুক এখন বন্ধ হওয়া শুরু হয়েছে, এখন পালাবে, তারা যার যার মতো পালাবে, কারণ চোরের মতো পুলিশ পুলিশ। মনে করেন ওরে ধরার পরেই যারা আসামি, মূল আসামি, তারা তো নড়ে চড়ে বসতে আছে, এখন দেখবেন অনেকেই পালাবে। এখন দেখেন এর সাথে আপনি ফ্রড মাজাহার জড়িত কিনা, সিংকু বামেরা জড়িত কিনা, আনু মোহাম্মদ জড়িত কিনা, দৃক শহীদুল জড়িত কিনা, এগুলোও দেখতে হবে। কে যে জড়িত বোঝা বড় মুশকিল। ইনকালাব ফিনকালাব মঞ্চ এগুলো তো জামাতেরই আসর। এরা মেরে ঘোষণা করবে শহীদ, মারার পরেও ঘোষণা করবে শহীদ। এটা তো এদের পলিসি, একটা লাশ দরকার ছিল তাদের। এই লাশ দিয়ে অনেক কিছু করতে চেয়েছিল। তো এখন তো ভারতে ধরা পড়ছে, এখন ভারতের বিরুদ্ধে ডাক দেখ, তখন না বলছিল যে এর খুনি ভারতে কেন, ফেরত দাও ফেরত দাও। তো এখন ফেরত চায় না কেন, এখন মিছিল ভারত করে না কেন? জড়িত বলছিল, হ্যাঁ, ভারত ভারত নাকি জড়িত। জড়িত। তাহলে এখন ওরে ধরে এখন মিছিল করে না কেন? তাড়াতাড়ি ওরে ধরে নিয়ে আসো, আমাদের হাতে দাও, রাধা এখনই মিটে গেছে। এই জন্য ভারতই, বুঝতে পারছেন? ভারত ওকে ঠিকই আগেই, ভারতের পুলিশ আগে অ্যারেস্ট করেছিল, ওগুলো নাটক করে আর এগুলো দেখাইতেছে আর কি। যাই পুলিশ একটা বিবৃতি দিয়েছে, এটা বরং ভালো করেছে ভারত। একে যে আগে ধরে রেখে আগের সরকারের কাছে দিলে উল্টো বয়ান দেওয়া হয়তো, এখন বিএনপি অন্তত একটু ভেসে যাবে। যা তা আর এরা তো রেকর্ড রাখবেই, ভারত সরকারও তার রেকর্ড রাখবে। কি এত বোকা নাকি? ভারত কি এত বোকা নাকি? ভারত আস্তে আস্তে খেলবে, ভারত কম খেলোয়াড় না তো। ভারত বিশ্বগুরু, ভারত বিশ্বের বড় বড় পরাশক্তির সাথে খেলে। আর ইউনুস ফিনুস গেনুস, সিংগুবাম জামাতের আমির, এই তো বিএনপি কাইত হয়ে গেছে না, তেল সাহায্য। কয়দিন পরে ভাতে মরবো ভারত যদি, কয়দিন পরে বলবো কি, কিছু চাল ডাল পাঠান গো, আমরা না খেয়ে মারা যাইতেছি। আমি বলছিলাম না যে এই বাংলাদেশের চাল ডাল ছাড়া, আমি একটা কথা বলেছিলাম তখন, ভয়েস অফ এথিস্ট নাম ছিল, এখন ভয়েস অফ ফ্যাক্ট। এই যে আমার কথা বলতে আমি তো আসতে সমস্যা হচ্ছে আর কি। যাই হোক, আসলে শরীর ডাক্তার ঠিকই বলছে। যেটা বলছিলাম হ্যাঁ, ভয়েস অফ ফ্যাক্ট, আস্তে আস্তে। বলেছিলাম যে ভয়েস অফ ফ্যাক্ট আমি বলেছিলাম যে এই ভারত যদি চাল ডাল না দেয়, বাংলাদেশের লোকের মানে টয়লেট করা বন্ধ হয়ে যাবে, কারণ পেটে খাবার থাকলে না টয়লেট হবে। এটা আমি বলেছিলাম, আপনি আমার এখানে গিয়ে পাবেন। মানে ওটা আমাদের জামালপুরের ভাষায় বলে যে পশ্চাৎ দেশ দিয়ে শেষে পরেই বিছি যাবে না, মানে না খায় থাকতে হবে। কারণ পেটে যদি মানে কিছু না থাকে, গু কই থেকে বেরোবে? সেই দিন কিন্তু চলে আসতেছে। এই সরকার 20 দিন হয় নাই, এখনই কিন্তু ভারতের কাছে আলাবাড়ি নিয়ে হাজির হয়ে গেছে। কই এখন সে পাকিস্তান? এই পাকিস্তান বাংলাদেশকে একটা ভিখারিস্তানে পরিণত করতে চেয়েছে। আর জামাত তো ডিক্লেয়ারই দিয়েছে যে এটাকে জাকাতিস্তান বানাবে। ভারত ছাড়া, আমি আপনার চ্যানেলও বলেছিলাম, অন্যান্য চ্যানেলও বলেছি, আমার চ্যানেলও বলেছি, বাংলাদেশ আমেরিকার সাথে পাঙ্গা নিলেও টিকে থাকবে।
বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, সৌদি আরবের সাথে পাঙ্গা নিলে টিকে থাকবে এক বেলা খেয়ে হলেও, বলেছি। কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে এক বেলা ভাতও পাবে না। আজ 3 মাস 6 মাস এই দেশ না খায় মারা। আপনি দেখেছেন তো, ছোট ছোট বাচ্চা ধরা পড়লো না, তাদের জিজ্ঞেস করছে তোমরা কোথায় যাবে, ভারতে কেন যাবে, কি বলছে, তারা চাকরি করতে যাইতেছে বলছে না? সাক্ষাৎকারে দেখছেন তো টিভিতে, কয়েকদিন আগে 3-4টা বাচ্চাকে অ্যারেস্ট করেছে, তারা ভারতে যাচ্ছিল, বলছে কেন যাবো, বলছে তারা চাকরির জন্য যাইতেছে। মানে বাংলাদেশের পরিস্থিতি বুঝছেন তো, বাংলাদেশের 10 বছরে 12 বছরের 8 বছরের বাচ্চারা চাকরি করতে ভারত। আমি বারবার বলতাম না, আমি লিখেছি, হাইরা আমার উপরে চেতে গেছিল বাংলাদেশে। আমি বলেছি যে বাংলাদেশের 50 লক্ষ মানুষ এখনো ভারতেরটা খায়, ভারতেরটা পরে। বাংলাদেশ সরকারের কোনো হেডেকই নেই, এটাই হচ্ছে তার সিমটম। আর একটা জিনিস যেটা বলেছিলাম, যে ভারতের সাথে পাঙ্গা নিলে না খেয়ে মারা যাবে, সোজা দুর্ভিক্ষ লাগবে। কই এখন তেল তো সৌদি আরব থেকে আসে না, আমেরিকা থেকে আসে না, পাকিস্তান থেকে তো এক ফোঁটা তেল আসে না, আনুক দেখি। ভারত এমন একটা দেশ, আমাদের আমাদের কপাল ভালো। ভারতের অজস্র সমালোচনা আপনি করতে পারবেন, কোনো সন্দেহ না, আমি বলতেছি না ভারতের যেটা অন্যায় সেটা তো অন্যায়, কিন্তু ভারত হচ্ছে আমাদের এমন একটা প্রতিবেশী, তাকে ছাড়া আমরা চলতে পারবো না। প্রতিবেশী হিসেবে না, ভারত হচ্ছে নিরীহ শক্তিমান প্রতিবেশী। এই প্রতিবেশীটা যদি নিরীহ না হইতো, আপনি বিশ্বাস করেন বাংলাদেশ এতদিন অস্তিত্ব থাকতো না, 3টা ভাগে ভাগ করতো, 3 ভাগে ভাগ করে ফেলতো। এটা আমাদের কপাল ভালো। এই যে তেল চেয়েছে না, দেখবেন ভারত সহযোগিতা করবে, আমি জানি ভারত সহযোগিতা করবে, আমি এটা নিশ্চিত। কিন্তু এটা যদি পাকিস্তান হইতো বা বাংলাদেশের মতো রাষ্ট্র হইতো, আর ভারতটা আমরা হইতাম, এক ফোঁটা তেলও দিত না। আমি বলেছি তো, আমি একবার আমরা একটা আলোচনায়, মানে আমাদের অন্য আলোচনা, আমাদের একটা বিশেষ মিটিং হয়, সেখানে আমরা আলোচনা করেছিলাম ভারতে যাতে খাদ্য রপ্তানি বন্ধ করে দেয়। ইউ বিলিভ ইট অর নট, মানে আমি বলি নাই, অন্য একজন প্রস্তাব দিয়েছে, আমার মৌন সমর্থন ছিল, আমি হ্যাঁ না কিছু বলি নাই, কিন্তু আমি বলছি হ্যাঁ একটু করে দেখ, ইউনুস সরকারের সময়। যে ব্যক্তিকে আমরা এই প্রশ্নগুলো করতেছিলাম, তারা বিজেপির প্রেশার গ্রুপ, তারা চাইলে সরকারের যে কোনো চিন্তা ডানে বামে করে ফেলতে পারে, আগে পিছিয়ে করে ফেলতে পারে, এরকম ক্ষমতাবান তারা। নামগুলো তো সঙ্গতের কারণে বলা যাচ্ছে না। আমরা সেখানে প্রস্তাব দিয়েছি, আমরা 3 জন ছাড়া, 4 জন ছাড়া সব ছিল বিদেশি, ভারতীয় আরো অন্যান্য দেশের। হিন্দু ভদ্রলোক, আমি হিন্দুদের প্রতি রেসপেক্ট আমার আরো বেড়ে গেছে ওই দিন। আমাদের সবাই মৌন সম্মতি দিয়ে ফেলেছে, সবাই সবাই উপস্থাপক নীরব, এমনকি উপস্থাপকের সম্মতি দিয়েছে। কিন্তু একজন বক্তা ছিলেন, ভারতের একজন প্রখ্যাত ব্যক্তি, তিনি সন্ন্যাসী টাইপের লোক, মানুষ, বিজেপি করা লোক, সে বলল না 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 না, আমাদের ধর্ম আমাদের দর্শনটা সমর্থন করে না, আমরা আমাদের শত্রু কেউ না খেয়ে মারবো না, আর বাংলাদেশ আমাদের প্রতিবেশী, আমি খাদ্য রপ্তানি বন্ধের অনুরোধ করতে পারবো না সরকারকে। আপনি বলেন তো, কাতারের পথ কিন্তু বন্ধ করে দিয়েছিল সৌদি আরব, মনে আছে তো? সব মুসলমান ভাই ভাই, কাতারের সামনে দিয়ে খাল খনন করেছিল, মনে আছে আপনার? রপ্তানি বন্ধ করে দিয়েছিল কাতার, অস্ট্রেলিয়া থেকে দুধ আনতে পরে, এটা তো মনে আছে আপনার? কাতারের সামনে দিয়ে কিন্তু খাল খনন করছিল সৌদি আরব, আপনি গুগলে সার্চ দিলে পাবেন, সব মুসলমান ভাই ভাই। কিন্তু ভারতের বিজেপির লোক বলল যে আমরা দুশ্মনকেও না খেয়ে মারবো, এটা আমাদের ধর্ম এবং দর্শন, আমার দেশ এটা সমর্থন করে না। ওদের হাজার খারাপ কাজ আছে, কিন্তু এই কথাটাকে আপনি, এটা তো আমি সাক্ষী ভাই, এটা তো আমি সাক্ষী, কারণ আমি তো সেই ওইখানে একজন আলোচক হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলাম। আমি এটা সমর্থন করি না যে কাউকে না খেয়ে কেউ মেরে ফেলুক, দুর্ভিক্ষ, এটা আমিও সমর্থন করি না। কিন্তু যদি ভারত না অন্য দেশ হতো, আপনি জানেন যে ইয়েমেনে দুর্ভিক্ষ লাগিয়ে এই সৌদি আরব আর দুবাই লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, তারা কিন্তু মুসলমান ছিল। তখন কোনো বামপন্থীকে চিৎকার চেঁচামেচি করতে দেখেন নাই, তখন কোনো বামপন্থীকে বলতে শুনেন নাই हर घर से हर खोमेनी निकलेंगे, एक खोमेनी मरेगा तो हर घर घर से खोमेनी निकलेंगे। তখন কিন্তু মিছিল করে নাই ভারতের ভাঙ্গুরা, বাংলাদেশের বাঙ্গুরা, পাকিস্তানের পাঙ্গুরা, একটা লোক মিছিল করে নাই যে ইয়েমেনে যে দুর্ভিক্ষ লেগে মারা গেল লক্ষ লক্ষ মানুষ, কেউ কথা বলে নাই। সর্বশেষ দেখেছেন দুবাই কি করেছে, সৌদি আরব তো মেরেছে, তারপর দুবাইও মেরেছে, কিন্তু কোনো মানুষ প্রতিবাদ করে না। এই যে সিলেক্টিভ মানবতা, ভারত যদি বাংলাদেশের মতো একটা কট্টরপন্থী, বাংলাদেশের মতো মন মানসিকতার হইতো, তাহলে তো বাংলাদেশকে না খেলেই মেরে ফেলতো, না খেলে মারবো কেন, সোজা দখল করে নিত, গোলাম বানায় ফেলতো। যাই হোক, আমাদের সাথে যেটা বলেন, আমাদের ভাবির পোলারা যতই ভারত বিরোধিতা করুক, কেবল ডিজেলের জন্য গেছে, এরপরে তেলের জন্য যাবে, গ্যাসের জন্য যাবে, এরপরে বিদ্যুতের জন্য যাবে, তারপরে তারপরে আপনার এর আগেও তো কেন, ওই যে ভাবির পোলাদের যেটা ছিল ইউনুসের আমলে তো কত লক্ষ টন যেন নিচে না ডিজেল, মনে নাই? ডিজেল আনলো,
ডিজেল কিনে আনলো, ইন্ডিয়া বয়কট করে। তো ভারত ছাড়া আমরা চলতে পারব না। আমরা বরং আমি বারবার বলি ভারতের সাথে যদি আমরা মিলে চলতাম। আপনি দেখেন তো জুয়েল সাহেব এবং আপনার তিতা টিভির দর্শকদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আপনি 140 কোটি মানুষের দেশ ভারত। আমাদের আর কোন মার্কেট দরকার আছে? এত বড় সুপার মার্কেট আর পৃথিবীতে তো এখন রাষ্ট্র মানে মার্কেট। এই যে বাংলাদেশ নিয়ে কেন মানুষের এত মাথা ব্যথা? এটা একটা 17 কোটি 18 কোটি মানুষের মার্কেট, তাই না? ৳1 করে যদি আপনার কোন পণ্য কিনে প্রতিদিন 18 কোটি টাকা। তো 140 কোটি মানুষের দেশ, এই একটা দেশ এবং আমাদের ফ্যাক্টরির অর্ধেক কাঁচামাল আসে, তার চেয়ে বেশি কাঁচামাল সব আসে ভারত থেকে। তাহলে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকলে কি লাভ হতো না? নিজের বোঝ পাগলেও বোঝে আমাদের জামালপুর অঞ্চলের কথা। কিন্তু এইখানে দেখলাম আমরা নিজের বোঝও বুঝি না। কিন্তু ঠেলায় পড়লে মানে আপনি এমন একটা প্রতিবেশী পেয়েছেন, বিপদে পড়লে যায় বলবেন যে, "চাচা আজকে তো আমার পোলারে হাসপাতালে পাঠান লাগবো। স্কুলে ভর্তি করান লাগবো, টেকা লাগবো, হাওলাত দেন।" কালকে গিয়ে বলবেন, "ভাবি আমার তো বাচ্চাটা তো হাসপাতালে গেছে, টাকা তো নাই বাসায়।" তার কাছ থেকে আপনি হাসপাতালের চিকিৎসার টাকা নিবেন, খাবারের টাকা নিবেন, ভর্তির টাকা নিবেন। কিন্তু ওই লোকটার বিরুদ্ধে আবার আপনি তার বাড়িতে আগুন লাগানোর চিন্তা করবেন। এই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের মেন্টালিটি। এটা থেকে আমাদের ফিরে আসতে হবে। আমি আবারও এক বাক্যে শেষ করে এই বক্তব্যের সারাংশ টানতেছি। আমেরিকা, সৌদি আরবের সাথে পাঙ্গা নিলেও বাংলাদেশ একবেলা হয়েও টিকে থাকবে খেয়ে। একবেলা খেয়ে হলেও বাংলাদেশ টিকে থাকতে পারবে আমেরিকা, সৌদি আরবের সাথে পাঙ্গা লাগলে। কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে সোজা স্রেফ না খেয়ে মারা যাবে এই বাংলাদেশ। তাই আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের কূটনীতি পরিবর্তন আনতে হবে। জি ধন্যবাদ শেখ ফরিদ সাহেব। অনেক চমৎকার কথা বললেন। ইনফ্যাক্ট আমরা ভারতের পেটের মধ্যে বাস করি। সো সেটা আপনার কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একজন দর্শক কমেন্ট করেছেন, জিন্দাপীর শেখ ফরিদ সাহেব জামালপুরি শেয়ানা ভাবির মেয়ে ঝুমার ফেসবুক আইডি হঠাৎ করেই কেন গায়েব হয়ে গেল? হ্যাঁ, সে তো ভীষণ রকমের হাদির মৃত্যুর পরে তাকে বেশ শোকাবহ অবস্থায় দেখা গেছে বেশ কিছু ছবিতে। সে এমনকি আমি উড়ো খবর জানি, মানে শুনেছি, জানি না। আ উড়ো খবর বলা ঠিকও না। তারপরও প্রাসঙ্গিক দেখে বলতে হচ্ছে সে নাকি হাদির সন্তান বহন করত, সেটা অ্যাবরশন করেছে, এরকম কিছু খবরও পাওয়া গেছে। তো জানি না কোনো না কোনোভাবে তার সংশ্লিষ্টতা নিশ্চয়ই আছে হাদির মৃত্যুর সাথে। তা না হলে সে নিজেই ভয় পেয়ে আ Facebook আইডি বন্ধ করে দিবে। কি জন্য? চোরের মূল পুলিশ। অথচ এতদিন সে একেবারে একেবারে সে মানে কি বলবো রাতা মুরগের মতো চিকরি করলো যে হাদি হত্যার জন্য কত পোস্ট দিল, কত কিছু। এখন হাদির কথিত হত্যাকারী গ্রেপ্তার হয়েছে, তার ব্যাপারে তো এখন আর কোনো এখন তার আইডি গায়েব, এখন তার ফেসবুক আইডি গায়েব, আর কোনো সময় পাইল না।